This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. এই জমাট কালো মেঘ পদ্মার ওপরের বাংলাদেশের সাইক্লোন রেমালের পথ এটাই। কি ভয়াল তার রূপ। গত রাতেই বাংলাদেশের মংলোতে আছড়ে পড়েছে ঝড় রেমাল। তাতে ঝড়ের প্রভাব এখনো বিশেষ কমেনি। বাংলাদেশের আবহাওয়া এখনো খুব খারাপ। আবহাওয়া খারাপ তো এপারেও বৃষ্টি থামছেই না এখনো নাগাড়ে। মাঝে মাঝে বেড়ে যাচ্ছে তার সঙ্গে হাওয়ার গতি। নাগাড়ে বৃষ্টির সঙ্গে যমজের মতো থাকে আমাদের এখানে জমা জলের কষ্ট, থাকে ভাঙা বাঁধের জল যন্ত্রণা। খেয়াল করেছেন রেমালের ল্যান্ডফলের পরে দমকা হাওয়ার গতি মাঝে মধ্যেই বাড়ছে। কতক্ষণ চলবে এমন বৃষ্টি? আবহাওয়া দফতর বলছে সোমবার দিন ভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলে গিয়ে আশার আলো দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে অন্তত বৃষ্টি কমবে, তবে বৃষ্টি হবে কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে। ঝড় আবার এসেছে ভোটের মধ্যে, তাই ৭৬ অধ্যাপক সৌগত রায়কেও নর্দমা পরিষ্কার করতে নামতে হচ্ছে। ছবিটা দেখুন আজ। লম্বা বাঁশ দিয়ে খুঁচিয়ে নর্দমা পরিষ্কার করার চেষ্টা করছেন দমদমের তৃণমূলের এবারের প্রার্থী। মাটি কাটার মেশিন চালাতেও দেখা যাচ্ছে সৌগত রায়কে। দেখুন, থ্যাংক ইউ। একদম হয়ে গেছে, শুনলেন সৌগত রায়ের কথা। তিনি হাত দিয়ে রয়েছেন যেখানে গিয়ার বক্সের গিয়ারে, এবং পাশে দাঁড়ানো চিত্র সাংবাদিকদের জিজ্ঞাসা করছেন হয়ে গেছে? তারা বলছেন হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। মানে ছবি তোলা হয়ে গেছে, তার মানে পুরোটাই ভোটেরও লাগিয়া। ছবিটা মাস্ট। শেষ দফায় ভাগ্য পরীক্ষার আগে শেষ চেষ্টা। আচ্ছা, নেতারা কেনই বা এমন মরিয়া হবেন না বলুন তো? কাকতালীয় হলেও তো সত্যি রেমাল যে পথে গেছে সে পথেই শেষ দফা ভোটের আসনগুলো পড়ছে। ঝড়ের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ গ্রাফিক্সের মাধ্যমে আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করছি। ঝড় এখন কোথায় অবস্থান করছে সেটাও বুঝতে পারছেন। ফলে বুঝতে পারছেন রেমালের পথ ধরেই কার্যত ঝড়ের গতিতে ছুটতে শুরু করেছে বঙ্গের রাজনীতিও। এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছেন সেখানে ৭ দফা, মানে শেষ দফার ভোট কোথায় কোথায়, একদম ঝড়ের রুট ধরে ভোটের রুটও, রাজনীতির রুটও এগিয়েছে। তাহলে শেষ দফার আগে ঝড়ের কাছেই কি লেখা রইল
রাজনীতির ঠিকানা। সূর্য ঘর দিয়ে বিদ্যুতের বিল হবে জিরো, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। রেমালের ঝাপটায় বেসামাল অবস্থা, ক্ষয়ক্ষতির হিসেব কষছে প্রশাসন। নবান্ন বলছে এখনো পর্যন্ত 1,60,000 মানুষকে সরানো হয়েছে নিরাপদে, কিন্তু রেমাল যে ঝাপটা মেরেছে সেই ক্ষত কি করে সামলে ওঠা যাবে সেটাই তো ভাবনা, দুর্ভাবনাও বটে। নদীর পারে বাস, ভাবনা 12 মাস। সেই ভাবনা দুর্ভাবনার মাথায় করেই চলছে ভোটের তোড়জোড়, চলছে রাজনীতির প্রচার। আমি কালকে সন্ধ্যে 6টা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত ওই কাজটাই করছিলাম। আর ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের যে 24x7 যে মনিটরিং টিম আছে, সেই মনিটরিং টিমের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করছিলাম। আমি সেটা করে তবে বেরিয়েছি, না বেরোলে উপায় নেই, কারণ হাতে তো আর 2-3টে দিন আছে। 2 মাস ধরে করছি। क्या जरूरत था कि 3 महीने के लिए चुनाव का दिन ठीक करना? ঝড় নিয়ে ভোটের বাজারে ঝোড়ো প্রচার। প্রচারে আসার আগেই এক্স হ্যান্ডেলে লিখলেন মুখ্যমন্ত্রী। কি লিখলেন? নির্বাচনী ব্যস্ততার মধ্যেও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ছিল প্রশাসন। শেষ লাইনে লিখলেন, পরিস্থিতি মোকাবিলায় যা যা করণীয় আমরা সবটাই করব। ঝড় নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর ঝড় নিয়ে ঝাপটা দিল রাজনীতি। ঘন্টা দেড়েক পর, ঘড়িতে তখন 4:37, এক্স হ্যান্ডেলে পাল্টা লিখলেন কে? অমিত মালভিয়া। দেখুন সেই ছবিও। সেখানে বিজেপি নেতার নিশানায় মুখ্যমন্ত্রী, মেয়র সহ গোটা ক্যাবিনেট। লিখলেন, ঝড় মোকাবিলায় ঘরের বাইরে বেরিয়ে দেখেননি মুখ্যমন্ত্রী, এমনকি মন্ত্রীরাও। শেষ লাইনে লিখলেন, পথে দুর্গতদের পাশে রয়েছে এনডিআরএফ আর বিজেপি। কি বুঝলেন? ভোটের বাজারে ঝড় নিয়েই ঝড় তুলল রাজনীতি। রেমালের ধাক্কায় রবিবারও কর্মসূচি বাতিল বিরোধী দলনেতার। আজও বারাসতে শুভেন্দু অধিকারীর জনসভা বাতিল রেমালের জন্য। তবে সময়সূচি পরিবর্তন করে দুর্যোগ মাথায় নিয়েই বড় বাজারে প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী। সব চলে গেছে এই দুর্যোগে, যারা সব হারিয়েছেন, ঘর বাড়ি, ব্যবসা, চাষের জমি থেকে শুরু করে সবকিছু, আমি তাদের কথা দিচ্ছি, প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছে, আগামী দিনও করবে। বড়বাজারের প্রচারে মুখ্যমন্ত্রীর মুখে ক্ষয়ক্ষতির সাহায্য। ক্ষয়ক্ষতি নিয়ে এদিনই মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিয়েছেন। তারপরে মুখ্যমন্ত্রীর মুখে রেমাল। কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ। অন্য রাজ্যে এই ঝড় জল সাইক্লোন ফেস করতে হয় না। যত সাইক্লোন সব আমাদের বে অফ বেঙ্গল আছে বলে বে অফ বেঙ্গলের ওপর দিয়ে ঘূর্ণি আসে, কখনো উড়িষ্যা, কখনো বাংলা, কখনো বাংলাদেশ, এবং এটা আমাদের ফেস করতে হয়। বিশ্বাস গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুত করেছে, আমরা তার ছিটে ফোঁটাও নেই আমাদের রাজ্যে। বিদগ্ধ মানুষদের নিয়ে, এক্সপার্টিস নিয়ে বসা, আলোচনা করা, সমস্যার সমাধান করা, সেই বিষয়গুলোই হয়নি। অগ্রাধিকার দেওয়া হয়েছে অন্য সমস্ত বিষয়গুলোকে। মজা করছেন ভোটের সময়, রেমালকে নিয়ে ছেলে খেলা করলেন আপনি। এতদিন ধরে আলোচনা চলছে খবরে কাগজে, মিডিয়াতে, সব কিছুতে। কি প্রস্তুতি আপনার বলুন? দিশাহীন দশাহীন এই সরকার। রেমালের ঝাপটায় জল যন্ত্রণা শহর কলকাতাতেও। আর কি চালিয়ে খেললেন কলকাতা উত্তরের বিজেপির প্রার্থী। এখানে সরকার, মেয়র, বিদায়ী সাংসদ কেউই কিছু ভাবেনি, করেনি। এদের কাছে প্রায়োরিটি তো অন্য কিছু, প্রায়োরিটি তো কলকাতা বা কলকাতা উত্তর নয়। রাজনীতিদের কোনো লিমিটেশন নেই। দেখবেন যে একটা তারা ভেঙে পড়লো, সেটা নিয়েও
যাদের কিছু করার নেই তারা ওইটা নিয়েও রাজনীতিতে টানে, কেন তারা ভেঙে পড়ল। সুতরাং এই জল জমাটা তো উত্তর কলকাতার আজকের নয়। যদি কলকাতায় জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা হতো তাহলে জলের তলা যেত না। আচ্ছা, কলকাতা প্রমোটারদের স্বর্গ হয়ে গেছে, কনক্রিটের জঙ্গল হয়ে গেছে, ফলে কলকাতা জলের তলায়। এটা 50 বছর 100 বছরের সমস্যা। ঠিক যে ড্রেনেজ যেগুলো ছিল সেগুলো হয়নি, কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছি। টাকারও জোগাড় করতে হবে, একসাথে সব করতে পারবো না। বঙ্গের ভোট পর্বের রেমালের ঝাপটা, সেই ঝাপটায় লাভ ক্ষতির অঙ্ক কষছে রাজনীতিও। আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব এবং কাঁচা বাড়ি যাদের বাড়ি ঘর ভেঙেছে, যাদের ফসল নষ্ট হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে, আমিও আপনাদের কথা দিচ্ছি, আপনারা পুরো সহযোগিতা করব আপনাদের চিন্তা করবার কারণ নেই। বড়বাজারে বললেন মুখ্যমন্ত্রী, সেই বার্তায় নামখানায় পৌঁছলো কি? আমি আর কি, কেউ এসেছিল প্রশাসনের তরফে? স্বস্তি নেই মানুষগুলোর ল্যান্ডফলের পরেও, স্বস্তি নেই রাজনীতিরও। দেখুন, শহরে পাকা ছাদের নিচে নিশ্চিন্তে বসে এর তীব্রতা আঁচ করা কঠিন। এবং যে ঝোড়ো হাওয়া বইছে তাতে আর কতক্ষণ নদীবাঁধ টিকে থাকবে তা বলা মুশকিল। আমার এই ডান দিকে রয়েছে ছোট কলাগাছিয়া নদী আর বাঁ দিকে রয়েছে গ্রাম, আর তার মাঝখানে এই 2 থেকে 3 ফুটের যে বাঁধ, সেই বাঁধের অবস্থা অত্যন্ত সংকীর্ণ হয়ে রয়েছে। সেই বাঁধ কতক্ষণ এই নদীর ঝোড়ো হাওয়ার এবং এই জলের রাশিকে সামলাতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। রবিবার রাতের থেকেও ভয়ঙ্কর সোমবারের সকাল হেমনগর রেমাল যখন আছড়ে পড়ে সেই সময়ও এতখানি হেমনগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল না। সারা রাত ঘুম নেই, ভোর রাতে কাজ করেছি আর এখনো পর্যন্ত করছি। আমি যে নদী বাঁধের উপর দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই রয়েছে বিশাল জলরাশি, যে জলরাশি বারবার প্রবল হাওয়ার তোড়ে আছড়ে পড়ছে এই নদী বাঁধের ওপর। বাঁধ যে তৈরি করা হয়েছে, চট দেওয়া হয়েছে মাটির সঙ্গে, চট দিয়ে যাতে মাটি ধুয়ে না যায়। যে অঝোর ধারা বৃষ্টি হচ্ছে তাতে মাটি ধুয়ে বাঁধ ভেঙে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। উথাল পাথাল নদীর ঘাত প্রতিঘাতে টলমল বাঁধ, ঝোড়ো বাতাসের টান, ঘুম নেই মানুষগুলোর চোখে। বাঁধ রক্ষায় সত্যি কঠিন এক লড়াই, কিন্তু তাতেও কি শেষ রক্ষা হয়? আরও একটা ছবি দেখুন। হিঙ্গলগঞ্জের মাধবকাঠির সর্দারপাড়ায় বাঁধ ভেঙে জল ঢুকে পড়ল গ্রামে হুড় হুড় করে। গতকাল সকাল থেকে ফুঁসছিল রায়মঙ্গল, আজ মুখের ভাত কেড়ে নিয়ে গেল, ভাসিয়ে দিল ঘর সংসার। 90টা পরিবার এক নিমেষে অথই জলে ভাসল। নানা চেহারায় ঝড় ফিরে ফিরে আসে, কখনো আয়লা, কখনো আমফান, ফণি, ইয়াস। এই বছরে কত ঘূর্ণিঝড় দেখে ফেললো বাংলা, এই বাংলার মানুষ। কিন্তু উপকূলের মানুষের সুন্দরবন মাসির এই দুর্দশার ছবিটা বদলালো না। কেন আজও ত্রিপল দিয়ে মাটির বাঁধ ঢাকতে হয়? মাটির কাঁচা বাঁধ বলেই তো। কিন্তু সামান্য বোধ হওয়া একটা বাচ্চাও সেই ছবি দেখে হাসবে। জলোচ্ছ্বাসে, প্রবল ঝড়ে আদৌ এভাবে বাঁধ রক্ষা সম্ভব? প্রতি বছর প্রতিটা দুর্যোগে হতে পারে? উপকূলে জল ঝড়ের সঙ্গে বছরভর লড়াই করা মানুষগুলোর স্বস্তিতে থাকার কোনো অধিকার নেই? সাইক্লোন সেন্টার বা ফ্লাড সেন্টারে পাঠিয়ে দিলেই সব দায় শেষ? কেন পাকা বাঁধের কথা ভাবে না প্রশাসন?
গত কয়েক ঘন্টায় ২ পরগনার উপকূল জুড়ে একাধিক বাঁধ ভেঙেছে। গ্রামের মানুষ রাত জেগেও আগলে রাখতে পারেননি বাঁধ। হিঙ্গলগঞ্জ, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ থেকে মহিষামারি, গোসাবা, গেঁওখালি দুর্যোগের চেনা জলছবি। আয়লা থেকে রেমাল, বাঁধ বিতর্কে উত্তাল সুন্দরবন। আর কবে পাকা ব্যবস্থা, দুর্গতরাই প্রশ্ন করছেন। হওয়ার পরে টেকনোলজি উন্নতি হলো, 2 মাস আগে জানতে পারছি ঝড় আসছে, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া দরকার। সরকারিভাবে কোনো পরিষেবা নেই। টাকা এতদিন একটা নদী বাঁধ ঠিক করতে পারেনি। এখানে ভাঙন আছে, সেখানে কংক্রিটের করতে হবে। এত টাকা পয়সা আছে, যারা নিজেদের পার্টি ফান্ডে যেসব টাকা পয়সা আছে সেসব তো নিজেরাই খেয়ে ফেলেছে। পার্টির লোক তো নদী বাঁধটাকে ঠিক করতে পারতো। প্রতি ঝড়ে বাড়ি ছাড়া দ্বীপ এলাকার মানুষ, এবারও ছবিটা বদলায়নি। ফলে ক্ষোভ জমাটাই স্বাভাবিক। দুর্যোগের সময় মন্ত্রী শান্ত্রী বাঁধ পরিদর্শন করেই কেন দায় সারেন? কেন ত্রিপল দিয়ে দুর্যোগ ঢাকার ব্যর্থ চেষ্টা হয় প্রতিবার? আয়লার সেই বাঁধ যেখানে বামফ্রন্ট বেঁধে গেছিল সেইখানে মানুষ খানিকটা নিশ্চিন্ত আছেন, বাকি সব জায়গাতে বিপন্ন। কোথায় সরকার, কোথায় সেচ দপ্তর, কোথায় ব্যবস্থাপনা? মুখ্যমন্ত্রী তো কবেই তার পরিকল্পনার কথা জানিয়েছেন। যেখানে তুমি জানো যে তোমার ভাঙবেই, তোমার কিছু করার নেই, সেখানে ওই ম্যানগ্রেভার লাগাও না। ওই ভারী ভাট কি বলছে, ও অনেক ভালো কাজ করে, ওগুলো ভীষণ ভালো কাজ করে। তোমার দুটো সাইড, একটা কংক্রিটে কাজ করবে আর একটা করবে না। যেটা না করবে সেখানে তোমাকে লাস্ট অপশানটা নিতে হবে। একটা এক্সপার্টস কমিটির ওপিনিয়ন নাও, যারা নদী বিশেষজ্ঞ। তারপর আরও একটা রেমাল। 3 বছরে কি করলো এই প্রশাসন? বাজেটটা যে জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিল, আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম যে আপনারা 50% দিন, আমাদের রাজ্য সরকার 50% দেবেন। কিন্তু রাজ্য সরকারের একার পক্ষে সেটা করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় সরকারও টাকা দিল না। কেন্দ্র টাকা দিল না মানে এই দায়টাও শুধু কেন্দ্রের, রাজ্যের কোনো দায় নেই। পশ্চিমবঙ্গ সরকারের একটাই নীতি, তা হলো ঠাকুর রামকৃষ্ণকে মান্যতা দিয়ে টাকা মাটি, মাটি টাকা। ইরিগেশন দপ্তর গোটা যার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা, সেখানে চুরি হয় না, সেখানে ডাকাতি হয়। সুন্দরবনের নদীবাঁধগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। নতুন টেকনোলজি মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেছেন, ত্রিপল টেকনোলজি। টাকার সংস্থান করে সমস্ত ব্যবস্থা হলো। কিছু কাজ বামফ্রন্ট সরকার থাকাকালীন করে যেতে পারলো, তারপর আর কিচ্ছু হলো না। এত গৃহের টাকা, এত পঞ্চায়েতের টাকা, এত ইরিগেশনের টাকায় বাঁধ নির্মাণের টাকা সব চলে গেল। আবার বাঁধ নির্মাণ হবে, আবার কিছু তৃণমূলের চোরদেরকে কাজের বরাদ দেওয়া হবে। এই সময় এই যে টাকাটা যাবে, এই টাকাটা লুট করে খাওয়ার জন্য এটাই ভোটের দিন ব্যবহার হবে। এই জন্য এখন তৃণমূল খুব আনন্দে আছে। ঝড় উঠেছে রাজনীতিতেও, আবার ঝড়ের পর হয়তো চারদিক শান্ত হয়ে যাবে তেমন পূর্বাভাস তো এসেছে। ডাক এসেছে, ডাক। হেয়ালি মনে হচ্ছে। ঝড় আবার শান্ত, সেটা এলো কোন পথে? রাজনীতির পথ দেখালো মিনাখা। মিনাখার বিধায়ক উষা রানীতে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উষা রানী এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের কথা শুনতে নাকি আবার ডাকও এসেছে। তৃণমূল থেকেই এসেছে। তৃণমূলের অন্দরে কান পাতলে খবর, ডাক এসেছে দলের নাম্বার 2 থেকে। সে কথায় আসছি। প্রথমে ক্রোনোলজিটা দেখি। এই তো সেদিন শনিবারের কথা। সেদিন হাড়োয়ায় সভা ছিল মুখ্যমন্ত্রীর। ঝড় জলে বাংলায় সেদিনও আকাশ কালো মেঘে ঢেকেছিল। ঠিক ছিল হাড়োয়ার সভায় যাবেন না। তিনি একটি অডিও বার্তা পাঠিয়ে দেন। পরক্ষণেই সিদ্ধান্ত বদলে সোজা সভায় চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? খবর পেয়ে। তারপর কি হলো ঘটনা সকলের জানা। মনে নেই হাড়োয়ার সভাতেই সেদিন ঝড়ে যায়, উড়ে যায়। মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন। যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষা রানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। এ যেন শনিবারে শনির দশা। কার? মিনাখার বিধায়ক উষা রানী মণ্ডলের। বিধায়ক স্ত্রীকে পাশে বসিয়ে ওই দিনই বললেন স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। ততক্ষণে আবার রাজনীতিতেও ঝড় উঠে গেছে।
সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায়। টিএমসি যত ইলেকশন এগোচ্ছে টিএমসি হারছে, এটা সবাই বুঝে গেছেন। অনেকে কাটতে চাইছেন, আর মমতা ব্যানার্জির রাগ হচ্ছে এতে। বিজেপি আসবে না কিনা আমি জানি না, কিন্তু টিএমসি তো অনেকেই থাকবে না। আপনাদের মতো লোক চাই না। আপনি আর আপনার স্বামী দলটাকে বেচে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না। ক্ষমা চাওয়াটা কোনো বড় কথা না, তিনি তো প্রণম্য ব্যক্তি। আব্দুল খালেক মোল্লা যে গালাগালি করবে এবং তার গালাগালিটাকে সেইটাকে মান্যতা দিয়ে আমাদের রাজনীতি করতে হবে, আমি সে পথে নেই। উষা রানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বিজেপির সাথে যাতে আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তবে আমি দলের একজন সাধারণ সমর্থক হয়ে থাকবো। আমি এমএলএকে পাঠানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু ও কাঁদছে আর বলছে আমি কত ওর গালাগালি শুনবো গিয়ে, স্টেজেই আমাকে হয়তো অপমান করবে। দিদিমণি আমাকে খোঁজ নেই, দিদিমণি যদি নিশ্চয়ই আসবেন যে উষা কেন আসেনি এ কথাটা তিনি বলবেন, তখন আমরা নিশ্চয়ই না যাওয়ার কারণ আমরা ব্যাখ্যা করব। কিন্তু দিদিমণিকে ভুল বোঝানো হয়েছে। তাহলে উষা রানী মণ্ডলের সঙ্গে এই মুহূর্তে তৃণমূলের আর কোনো সম্পর্ক নেই? না, ডাক এসেছে তারপরই, সে কথা নিজে জানিয়েছেন উষা রানীর স্বামী। কিন্তু কোন পথে এলো ডাক? পথে কি দেরি হলো? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে চাইলেও বাদ সাধলো কে? রিমেল। তাহলে উষা রানীর দলের আলোক বৃত্তে ফেরা সময়ের অপেক্ষা। দল কালকে আমাকে বলেছে যেতে যাওয়ার জন্য বলেছে, অভিষেক ব্যানার্জির অফিস থেকে দাদা দেখা করতে বলেছেন। আমি কালকে দেখা করব, দেখা করে তারপরে আপনি করব নিশ্চয়ই। আমি এখন বেশি কিছু বলবো না, আমার নেতাদের সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, কারণ আমি তৃণমূল দলটা করি। গতকালই কিন্তু সেই সাক্ষাতের ডেট ছিল, কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়ের জন্য সেই সাক্ষাৎ পিছিয়ে যায়। যদিও বা এই মুহূর্তে রেমালের পরিস্থিতি এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ঠিক হয়নি, এবং সেই পরিপ্রেক্ষিতে রেমাল কাটতে না কাটতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কিন্তু আবারও যোগাযোগ করা হবে বলে মৃত্যুঞ্জয় মণ্ডল আমাদেরকে TV9 বাংলাকে জানাচ্ছেন। এবং তারপর দেখুন, নেতা আর জনতা, ভোটের মরশুম, এই নেতা আর জনতার মাঝে কেউ চলে এলে বরদাস্ত করা মুশকিল। সে যদি নিজের প্রতিচ্ছবি হয় তাতেও না, যত কাছেরই হোক। ভোট ভাগ্য বলে কথা, তাই না? মজার একটা ছবি দেখাবো। মুখ্যমন্ত্রী আজ সভা করতে গিয়েছিলেন উত্তর কলকাতায় বড়বাজারে। সেখানে তিনি নিজের কাটআউটই সরিয়ে দিলেন। কেন দেখুন। এই আমার বাঁদিকে দেয়ালের প্যান্ডেলটা খুলে দিন তো। মন্টুদা যদি থাকেন, আপনাদের কেউ প্যান্ডেল করে থাকে, বাঁদিকের এই কাপড়টা খুলে দিন আর এই হোর্ডিংটা সরিয়ে দিন। এখানে অনেক দোকান আছে, এটা গার্ড হয়ে গেছে। কাছে গিয়ে ঘ্যাট করে কেটে দিন। এটা হয়তো বৃষ্টির জন্য করেছে, বৃষ্টি আটকাবার জন্য, কিন্তু আমি মনে করি যে এটাকে কেটে দেওয়া উচিত। আমি তো খুলতে বলছি, এই কাপড়টা খুলে দিই আর ওটাও সরিয়ে দিই। আমি আমার ছবি যদি সরিয়ে দিতে পারি, কারণ তো আপত্তি নেই। ওটা সরিয়ে পেছনে রেখে দিন, কারণ ওদের দোকানগুলো বাড়িগুলো গার্ড হয়ে গেছে। তা মিটিংটা কাদের জন্য? আমি বলছি কেটে দাও, কিছু হবে না, সরিয়ে দাও। এখান দিয়ে বের করা যাবে না, এখানে শুয়ে দাও। একটা কাজ করো, এটাকে শুয়ে দাও, এখানে সবচেয়ে ভালো বুদ্ধির ব্যাপার হবে। হ্যাঁ, এখানে শুয়ে দাও, জায়গা আছে। আর ইন্টারনেটের ওই কাপড়গুলো, ওগুলো আপনারা খুলুন। যারা সামনাসামনি আছেন ওটা খোলার চেষ্টা করুন। ওদের পেরেক মনে আছে, সেটা একটা খুলে দিচ্ছে, ফটাফট হয়ে যাবে। শুধু আপনি বসুন, আমি বলতে বলতে ওটা খুলে যাবে। আর ওর ওখানে পিপল আছে নাকি? আছে, একটা লাগানো আছে। আর কিছু? আচ্ছা, ওটা দোকানদারেরটা হাত দেবেন না। কি আমি বলতে শুরু করি? আপনি কি আমায় বলতে বলেছেন? নিজের ছবি কাটআউট সরিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ভোটের মানিকই বটে।
70 বছরের বেশি বয়োবৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।